এখন যিনি ইমেল পাঠিয়েছেন তিনি আজকে আমাদের সাথে নেই। তিনি যেভাবে লেখা আছে আমি সেভাবে শুরু করছি। সম্ভব হয়নি ঢাকায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ইমেলটি পড়ে শোনা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি মোহাম্মদ তিনি কিছু ইনফরমেশন জানিয়ে দিয়েছেন। এটা একদম জেলা রাজশাহী থানা কাশিয়াডাঙ্গা আমি জানি না এলাকা এটা আসলে হরপ্রা কতটুকু বাজার। ঠিক বা এটা আমার ক্ষুদ্রভাবে শেয়ার করা আমি আপনাদের সাথে ভুল ত্রুটির জন্য আগে থেকে ক্ষমা চেয়ে কেমন আছেন? আমি সবসময় ঘটনাটি 100% সত্য ঘটনা, যার প্রত্যক্ষদর্শী আমি নিজেই। বেশি কথা না বলে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার আম্মুকে কেন্দ্র করে এবং আমার আম্মুর সাথে ঘটে যাওয়া একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। 2010 থেকে 2015 এই 5 বছর আমার আম্মু একটি এনজিওতে চাকরি করতেন। তখন আমরা ঢাকার মিরপুরে থাকতাম। যেহেতু তিনি এনজিওতে চাকরি করতেন, যার কারণে তিনি মাঝে মধ্যে 6-7 কিলোমিটার করে হেঁটে কিস্তি কালেক্ট করতে পারে। যে মানুষ তখন প্রায় প্রতিদিনই 6-7 কিলোমিটার হাঁটতে পারতেন, তিনি আজ 10-15 মিনিটের বেশি মাগরিবের সময় পুকুর পাড়, বাঁশ ঝাড়, এমন কি হয়েছিল আমার আম্মুর সাথে যার কারণে আমার আম্মুর আজ এই অবস্থা? অথবা অন্ধকার রুমে থাকবেন। তাহলে শুনুন। আপনি এমন কিছু 2017 সালের শেষের দিকে আমরা ঢাকা থেকে রাজশাহীতে চলে আসি। একটি বাসা ভাড়া দিচ্ছি। বাসাটা কিছুটা পুরাতন ছিল। বলে রাখা ভালো, আমার আম্মুরা 3 বোন ও 2 ভাই। আমার আম্মু আর বড় খালার বাসা 5 মিনিটের রাস্তা। ছোট খালার বাসা 10-15 মিনিটের রাস্তা। আমার ছোট খালা একজন ডাক্তার, আর আমার ছোট খালা আমার আম্মুর থেকে 3 বছরের ছোট। 2 মাস পর আমার ছোট খালা আমাদের বাসায় বেড়াতে আসেন এবং আমাকে একটি সুন্দর ফুলের টব উপহার দেন। সবকিছু ঠিক যাচ্ছিল, কিন্তু প্রায় 2 সপ্তাহ পর একদিন সন্ধ্যায় ঘটে একটি অদ্ভুত ঘটনা। আম্মু মাগরিবের নামাজ পড়ছিলেন। পাশে একটি জানালা ছিল। জানালাটি কাঠের ছিল এবং জানালাটির পাল্লাটি ছিল বাইরে থেকে। তো আম্মু যখন নামাজ পড়ছিলেন তখন আস্তে করে গা ছমছমে শব্দ করে জানালাটি একটু ফাঁক হয় এবং তারপর জোরে করে খুলে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হল তখন কোনো বাতাস হচ্ছিল না। তো তিনি সেটিকে সেভাবে গুরুত্ব দেন। কিন্তু সমস্যা তখন হয় যখন প্রতিদিন মাগরিবের নামাজ পড়ার সময় ঠিক ওই সময়ে জানালাটা খুলে যায়। মাঝে মাঝে জানালা থেকে কে যেন ঢোকা। কিন্তু তারপরেও আম্মু অতটা গুরুত্ব দেন। যদি আপনার ভয় লাগা শুরু করে এবং আয়নার দিকে তাকাতে সাহস না হয়, তো বাথরুমের দেয়ালে পিঠ ঠেকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুন। একদিন রাতে আম্মু বিছানায় ঘুমাচ্ছিলেন। রাত তখন আনুমানিক 2টা থেকে 2:30। হঠাৎ আম্মুর পা ধরে কে যেন টেনে নিচে ফেলে দেয়। আম্মু কিছুটা ভয় পায়, কিন্তু তিনি আমাকে জানায়নি আমি ভয় পাবো এই জন্য। এইভাবে মাগরিবে জানালা খুলে যাওয়ার পাশাপাশি রাতে আম্মুর রুম হঠাৎ কখনো অতিরিক্ত ঠান্ডা হতো, আবার কখনো গরম হয়ে যেত। আবার কখনো গভীর রাতে মশলা পেশার আওয়াজ পাওয়া যায়, কখনো কারো হাঁটার আওয়াজও পাওয়া যায়। যাই হোক, একদিন আমি গোসল করতে বাথরুমে ঢুকি। যেহেতু পুরাতন বাসা, তাই টয়লেটের পেছনে জঙ্গল থাকায় বাথরুমের ছোট জানালা দিয়ে তেমন কোনো আলো ঘরে ঢোকে না। আমি আমার মতো গোসল করছি, এমন সময় হঠাৎ কারেন্ট চলে যায়। আমার গালে কে যেন জোরে একটা থাপ্পড় মারে। আমি চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে আম্মু বাথরুমের কাছে এসে দরজার ওই পাশ থেকে বলে, কি হয়েছে? আমি বলি যে কিছু না, পায়ে লেগেছে বলে কথাটা এড়িয়ে যাই। এভাবে কিছুদিন যায়। একদিন আম্মু বারান্দায় পানি পড়ে থাকার কারণে পা পিছলে পড়ে যান। আমি শব্দ শুনতে পেয়ে আম্মুকে উঠিয়ে বিছানায় বসাই। আম্মুর পা মুচকে হাড় নড়ে গিয়েছিল, যার কারণে আম্মু 6 মাসের মতো চেয়ারে বসে নামাজ পড়েছেন। সে ঘটনার কয়েক সপ্তাহ পর একদিন মাগরিবের সময় আমি বিছানায় বসে মোবাইলে গেমস খেলছিলাম। আম্মু নামাজ পড়ছিল। হঠাৎ আমি দেখলাম আম্মু সহ চেয়ারটি মাটি থেকে প্রায় অর্ধেক হাত উঁচুতে উঠিয়ে কে যেন ফেলে দিল। আমি চোখের সামনেটা দেখে ভয় পেয়ে যাই। তাড়াতাড়ি আম্মুকে উঠালাম। আম্মু কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছিল, আর আমিও বুঝতে পারলাম। তাই আম্মুকে সেদিনের বাথরুমে ঘটে যাওয়া ঘটনা বললাম, আর আম্মু তার সাথে ঘটে যাওয়া ঘটনা, সব ঘটনাগুলো আমাকে বললেন। আম্মু আমাকে কিছু দোয়া শিখিয়ে দিলেন আর বললেন যে কোনো সমস্যা হলে দোয়াগুলো যেন পড়ি।
এভাবে কেটে গেল প্রায় 2 বছরের কিছু বেশি সময়। এর মাঝে তেমন কোনো কিছু হয়নি, কিন্তু আম্মুর শরীর কিছুটা খারাপ হতে থাকে। 2019 সালের 5-6 মাস পর আমরা নতুন বাসায় শিফট হলাম। বাসা 3 তলা, যেটা আগের বাসা থেকে 2 মিনিটের রাস্তা। প্রথম 3-4 মাস কিছু হয়নি, ভাবলাম সব ঠিক হয়ে গেছে। আমি আর কয়েকজন ভাড়াটিয়া মিলে বিকালে বাসার ছাদে বসে গল্প করতাম। তবে আমরা মাগরিবের আজানের আগেই যে যার বাসায় ঢুকে যেতাম, কারণ এই বাসার ছাদে পরিদের যাতায়াতের রাস্তা ছিল। তো একদিন আমরা গল্প করতে করতে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। আজান শোনার পর আমাদের মনে পড়লো যে দেরি হয়ে গেছে। সবাই তাড়াতাড়ি করে নেমে যেতে লাগলাম। ঠিক তখন আমি দেখতে পেলাম ট্যাঙ্কির ওপরে পেছন থেকে একটা মেয়ে তার মাথার চুল বের করে উঁকি দিচ্ছে। মেয়েটার মুখ দেখতে পারিনি, কারণ মেয়েটা তার মাথা একবার বের করার সাথে সাথে আবার ট্যাঙ্কির পেছনে ঢুকিয়ে নিয়েছে, যার কারণে তার বড় কালো চুল আমি দেখতে পেয়েছি। আমি সাথে সাথে ট্যাঙ্কির পেছনে গেলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। সবাই ততক্ষণে যে যার বাসায় চলে গেছে। আমি ভাবলাম যে আমার হয়তো মনের ভুল, তাই আমি ছাদের গেট লাগিয়ে বাসায় চলে আসি। এরপর থেকে আমার সাথে আবার সমস্যা শুরু হয়। একদিন আমরা আমাদের এক আত্মীয়ের বিয়ের বাড়িতে দাওয়াত খেতে যাই। ওখানে আমার আম্মু থেকে যায়, কিন্তু আমি চলে আসি। তখন রাত প্রায় 12টা-1টা। আমি বাসায় এসে ঘুমোতে যাব, ঠিক তখনই বাথরুমের ট্যাপ থেকে পানি পড়ার শব্দ পাই। আমি কিছুটা আশ্চর্য হই, তবুও বাথরুমের গেট খুলে পানির ট্যাপ বন্ধ করে বের হতে যাব, ঠিক তখনই কে যেন আমাকে ধাক্কা দেয়। ধাক্কাটা আসতে দেয় আমি মেঝেতে পড়িনি, 2 পা সামনে চলে যাই, আর সাথে সাথে পেছনে তাকাই। তাকিয়ে দেখি কেউ নেই। একবার ভাবুন তো, রাত 1টার দিকে ফাঁকা একটা বাড়িতে আপনার সাথে এরকম হলে আপনার কেমন লাগবে? আমিও ভয় পাই, কিন্তু বিয়ে বাড়ি থেকে অনেকটা পথ এসে শরীর ক্লান্ত থাকায় আল্লাহর নাম নিয়ে দোয়া কালাম পড়ে শুয়ে পড়ি। সে রাতে আল্লাহর রহমতে আর কিছু ঘটেনি। পরের দিন সকালে আম্মু চলে আসে। কিছুদিন পর এক রাতে আমি 2টার দিকে ঘুমোতে যাব এবং ঘুমের ঘোরে একাকী বাড়ির পেছনে তেঁতুল গাছের কাছে চলে যাই এবং দেখি একটা মেয়ে সাদা শাড়ি পরে তেঁতুল গাছের উল্টো হয়ে ঝুলে রয়েছে। ঘুমের ঘোরে তার মুখ ঠিকই দেখতে পেয়েছি আমি। তার চুলটা অনেক লম্বা। আমি চোখ কচলে আবার গাছের দিকে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই। আমি ঘুমের ঘোরে ভুল দেখেছি ভেবে বাসায় চলে আসি, কিন্তু এটা আমার চিন্তাতেও আসেনি যে আমি কি করে এখানে চলে আসলাম, আর কেনই বা আসলাম এত রাতে। এত কিছুর পর আমি রাতে ঘুমাচ্ছিলাম আনুমানিক 2:30-3টার দিকে। আমি স্বপ্ন দেখলাম কে যেন আমাকে বিছানা থেকে জোরে করে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। আমি মশারি ছিঁড়ে পড়ে গেলাম। আমার বাম হাতে প্রচন্ড ব্যথা, প্রায় সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল, আর আমি নিজেকে খাটের পাশে মশারি ছেঁড়া অবস্থায় মেঝেতে আবিষ্কার করি, আর আমার বাম হাতে প্রচন্ড ব্যথা। কিন্তু এই ঘটনাটা আমি আম্মুকে বলি না। এর আরো 7-8 দিন পর আমি রাতে ঘুমাচ্ছিলাম, কিন্তু সেদিন আমি দোয়া না পড়ে ঘুমোতে যাই, যার কারণে সে রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, আর আমি অনুভব করি আমার বুকের উপর একজন অস্বাভাবিক ওজনের কেউ বসে আমাকে চাপ দিচ্ছে। সে সময় আমি কোনো দোয়া মনে করতে পারছিলাম না, কিন্তু আল্লাহর রহমতে আমার আম্মু বাথরুম করতে আসতেই আমার গোঙানির শব্দ পেয়ে তাড়াতাড়ি আমার রুমে প্রবেশ করেন, আর এই অবস্থা দেখে দোয়া কালাম আয়াতুল কুরসি পড়ে ফু দেন। আমি ভীষণ ভয় পেয়ে যাই আর আম্মুকে সবকিছু খুলে বলি। আম্মু আমাকে জিজ্ঞাসা করেন দোয়া পড়ে ঘুমিয়েছিলাম কিনা। আমি না বোধক উত্তর দিলে আম্মা আমাকে অনেক বকাবকি করেন এবং বলে দেন যে এরপর থেকে যেন এই ভুল আর না করি। এরপর থেকে আমি নিয়মিত দোয়া পড়ে ঘুমাই, আর তেমন কিছু হয় না। তবে দোয়া না পড়ে ঘুমালে আমি শুনতে পাই আম্মু আমাকে ডাকছে। এভাবে প্রায় 2 বছর কেটে যায়। এর মাঝে আমার আম্মুকে কে যেন ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর আমার আম্মুর পায়ের অবস্থা কিছুটা খারাপ হয়ে যায়। আম্মু মাঝে মধ্যেই অসুস্থ থাকতেন। 2021-এর শেষের দিকে একদিন আমি আর আমার আম্মু রাত 11টা-12টার সময় বসে টিভি দেখছিলাম। আম্মু আমাকে বলে আমার পা ব্যথা করছে, পাটা একটু টিপে দে। পা টিপে দিলে আম্মু বলে যে পা টেপার কারণে পায়ের ব্যথা আরো বেড়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ আম্মু চিৎকার করে বলে আমার পা কে যেন নিয়ে যাচ্ছে, আমাকে ধর। আমি দেখলাম আম্মুর পা বেঁকে গেছে। আমি কোনোভাবেই সোজা করতে পারছি না। আমি খুবই ভয় পেয়ে যাই। সাথে সাথে আমার 2 খালাকে কল দিই। যেহেতু আমার ছোট খালা ডাক্তার, তাই আমি কিছুটা ভরসা পাই। তো তারা আসেন,
কিন্তু একটা বিষয় আমি খেয়াল করি, আমার ছোট খালা ডাক্তার হওয়া সত্ত্বেও তিনি আম্মুকে দোয়া পড়ে তেল মালিশ করে দেন এবং পা কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যায়। আমি কিছুটা অবাক হলাম এবং তেল মালিশ করার বিষয়টি জিজ্ঞেস করার সাথে সাথে খালা বলে উঠলেন, ওষুধের চেয়ে এটা বেশি কাজের, ওষুধ দিলে ক্ষতি হতে পারতো, তুই বুঝবি না। যেহেতু আম্মু সুস্থই হয়ে গেছে, আমি আর কিছু বললাম না। আরো কেটে গেল 3-4 মাস। আসে 2022 সালের 8 জানুয়ারি শুক্রবার। সেদিন আমার জন্মদিন, তাই আমরা আমার মামার বাড়িতে গেলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ভাই বোনরা মিলে গল্প করতে করতে আমি আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা তাদের শোনাই। তারা আমার সাথে মজা করে বলে, ঘটনাগুলো ভূতে তুমি পাঠালেই তো পারিস। যাই হোক, এইদিকে আমার আম্মু আমার নানিকে সব ঘটনা খুলে বলে এই 4 বছরে। আমার নানি জিজ্ঞেস করে কবিরাজ বা কোনো হুজুর দেখিয়েছিলাম কিনা। আম্মু না বোধক উত্তর দিলে নানি ভীষণ রেগে যান, বলেন এখানে কিছুদিন থাকতে। কিছুদিন পর মামা কবিরাজ নিয়ে আসে। কবিরাজ আমাদের কাছ থেকে সব শুনে 1 সপ্তাহ সময় নেন এবং জানান 1 সপ্তাহ পর তিনি আমাদের বাসায় আসবেন। 1 সপ্তাহ পর কবিরাজ সকালে আমাদের বাসায় আসে এবং বলে আজকে মাগরিবের পর আমি আসবো, তারপর কাজ শুরু করব। মাগরিবের পর কবিরাজ আসলো এবং কাজ শুরু করতে লাগলো। তখন কবিরাজ যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কবিরাজ বলল, তোমার আম্মুর উপর কালো জাদু করা হয়েছে। তোমার খালা যে টপ দিয়েছিল সেটি কই? আমরা শুনে হতভম্ব হয়ে গিয়েছিলাম। পরে আনতে গেলে জানতে পারি ওইটা নতুন ভাড়াটিয়া আসার কারণে বাড়িওয়ালা ফেলে দিয়েছে, তাই আর সেটা ফেরত পাওয়া হয়নি। কিন্তু কে করেছে বা কেনই বা করেছে তিনি প্রথমে বলতে চাননি। পরে বারবার জিজ্ঞেস করার ফলে তিনি কিছু খুলে বলেন, যা শুনে আমাদের গা শিউরে ওঠে। তোমার আম্মুর উপর কালো জাদু করেছে তোমার ছোট খালা। সম্পত্তির লোভে পড়ে তোমার ছোট খালা এই জঘন্য কাজটি করেছে। কাজটি করতে তিনি তোমাদের বাসায় বেড়াতে এসেছিলেন, যেটা ছিল একটা বাহানা তোমাকে সেই টবটি দেওয়ার জন্য। সেই টবের মধ্যে একটি তাবিজ ছিল। সেই তাবিজের কারণে এত সমস্যা। যেহেতু তোমাদের কাছে টবটি নেই, তাই আমাকে এখন জিন চালান দিয়ে সেটি খুঁজে বের করতে হবে। তারপর 20-25 মিনিট পর কবিরাজ জিন চালানের মাধ্যমে তাবিজটি পেতে সক্ষম হন এবং তাবিজ খুলে দেখেন ভেতরে 3টি জিনিস, আমার আম্মুর মাথার চুল, আমার জামার কিছু অংশ এবং একটি কাগজ। কাগজটা 50-60% নষ্ট হয়ে গিয়েছিল। কাগজে কিছু উল্টো করে আয়াত লেখা ছিল এবং একটি পুতুলের চিত্র আঁকানো ছিল, যার বাম সাইডে কিডনিতে ক্রস চিহ্ন দেয়া আর বাম পায়ে ক্রস চিহ্ন দেয়া ছিল, আর পাশে লেখা ছিল মরণ। এই দেখে আমরা ভীষণ ভয় পেয়ে যাই। কবিরাজ কিছু বলার আগে কবিরাজ যা বলেন সেটা শুনে আমাদের বুক কেঁপে ওঠে। এই কাগজের সাথে তোমার আম্মুর জীবন সীমা বেঁধে রাখা হয়েছিল। এই কাগজ যদি আর 1 বছর এইভাবে থাকতো তাহলে শেষ হয়ে যেত, আর তখন তোমার আম্মু মারা যেত। তোমার আম্মুর কিডনি 75% নষ্ট হয়ে গেছে, আর তোমার আম্মুর পায়ের অবস্থা মোটামুটি। তোমার ছোট খালা চেয়েছিল তোমার আম্মুর পা আর কিডনি নষ্ট করে তোমার আম্মুকে মেরে ফেলতে, আর একটু দেরি করলেই সব শেষ হয়ে যেত। আর তোমার ছোট খালা তো কাউকে দিয়ে ব্ল্যাক ম্যাজিক করায়নি, তিনি নিজে ব্ল্যাক ম্যাজিক করেছেন। তোমার খালা আজ থেকে 27 বছর আগে, যখন তোমার খালার বয়স 10 বছর, তখন থেকে তিনি ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করেন। তোমার ছোট খালার বয়স যখন 7 বছর ছিল, তোমার আম্মুরা তখন 3 বোন একসাথে নদীর ধারে ঘুরতে গিয়েছিল। সেই নদীতে হিন্দুরা তাদের কালী পূজার সময় তাদের কালী মাকে সেই নদীতে ডুবাতো। নদীর পানি শুকানোর কারণে সেই কালী মূর্তিটি নদীর পাড়ে অদ্ভুতভাবে অক্ষত অবস্থায় মাটির সাথে মিশে থাকে, আর নদীর পানি নিচে নেমে যায়। ওই মূর্তির সাথে একটা খারাপ জিন ছিল। ঠিক ওই পাড়ের নিচেই তোমার ছোট খালা দাঁড়িয়ে, তোমার আম্মু অন্য একটা সাইডে তখন দাঁড়িয়ে। তখনই তোমার ছোট খালার ওপর ওই পাড় ভেঙে পড়ে, আর ওই কালী মূর্তিটি তোমার ছোট খালার ওপর পড়ে যায়। তোমার আম্মু আর তোমার খালা এই ঘটনা দেখে দৌড়ে তোমার ছোট খালার কাছে যেয়ে তাকে টেনে তোলে। তারা 3 জন ছোট থাকার কারণে কেউ তাকে তেমন গুরুত্ব দেয়, কিন্তু তোমার ছোট খালার মধ্যে সেই মূর্তির সাথে থাকা খারাপ জিনটি ভর করে। প্রথমে কেউ বুঝতে পারে না। পরের দিন একটা 7 বছর বয়সী মেয়ে যখন 11 লিটার পানি একা খেয়ে ফেলে, বাড়ির 1 হাঁড়ি খাবার একা খেয়ে ফেলে, তখন সবাই ভয় পেয়ে যায় আর একটা কবিরাজ দেখায়। কিন্তু তোমার আম্মুরা বাড়ির কাউকে এটা বলেনি তাদের সাথে গতকাল কি হয়েছিল, যার কারণে বাড়ির সবাই আসল ঘটনা জানতে পারেনি। কবিরাজ অনেক চেষ্টা করেও সেই জিনকে তোমার খালার কাছ থেকে আলাদা করতে পারেনি, কারণ জিনটি ছিল অসম্ভব শক্তিশালী। জিনটা কারো ক্ষতি করেনি, আবার কবিরাজ জিনটির সাথে বেড়ে ওঠে, যার কারণে জিনটি তোমার খালার সাথেই থেকে যায়। এবং
এই ঢাকায় জিনের সাহায্যেই তোমার সোহাগ খালা ভাই এই ব্ল্যাক বোন ম্যাজিক থাকে, বোন করেছে। এবং দুলা ভাই এই জিনটা এবং এখনো তোমার বোনের খালার সঙ্গে আছে। ছোট্ট মেয়ে। এই বলে কবিরাজ তার কথা শেষ করে। কোনো একটা তারপর কাজে কবিরাজ সেই তাবিজ সোহাগ ভাই কাগজ সবকিছু এবং নষ্ট তার করে বাবা দিতে এবং সক্ষম হয়। মা আম্মুকে সহ তিনজন ঝাড়ফুঁক মিলে করেন আর কিছু কুমিল্লা থেকে আমল ঢাকায় দেন এসেছে। এবং আমার আম্মু আস্তে আস্তে আল্লাহর রহমতে অনেকটা সুস্থ হয়ে যান। কিন্তু আমার আম্মু আর আগের মতো বেশি হাঁটতে সেখান পারেন থেকে না, ঢাকায় কারণ আসতে ঢাকায় আম্মুর এসে বাম রাত পায়ের সমস্যাটা প্রায় থেকে গেছে আর আম্মুর 12টা কিডনি বেজে গেছে এবং 75% কোনো একটা নষ্ট কারণে হয়ে গেছে। সেদিনই তাদের সম্পত্তির লোভে ফিরে আমার যেতে হবে আপন কুমিল্লায়। খালা এমনটা করতে পারে সেটা আমরা বোনের দুঃস্বপ্নেও ভাবিনি। কাজ করে এই ছিল তারা বা- আমার ঘটনা। বোনের বাসা থেকে খালা বের সেই হয়ে ঘটনার তাদের পর নিজস্ব থেকে গাড়িতে পলাতক। একটা ভালো লাগলে সে গাড়িতে পুরো করে শোনাবেন, জানি না কুমিল্লা যাচ্ছে। ঘটনাটা কতটুকু ভয়ের ছিল, কিন্তু এই সোহাগ ঘটনাটা ভাই আমার হচ্ছে আম্মুর জীবনকে তছনছ সামনে করে দিয়েছে। সিটে। আল্লাহ আপনাকে ড্রাইভার ভালো এবং রাখুন রাসেল সোহাগ ভাই। আচ্ছা। আমার পেছনে আম্মুর হচ্ছে জন্য বাবা। সবাই দোয়া আচ্ছা। করবেন। ঘটনাটি সিলেক্ট হলে জানাবেন, তো না গাড়িটা হলেও প্রায় জানাবেন। ঢাকা থেকে আমরা চলে যাব 1-1.5 আমাদের ঘন্টা পরবর্তী ঘটনায়। চলেছে। ওনার ভাষ্য মতে উনি যেভাবে বলেছেন যে সেদিন আকাশে খুব আলো ছিল, পূর্ণিমা রাত এবং সবকিছু দেখা যাচ্ছিল। এবং কিছু কিছু রাস্তা আছে আবার যে ওই জায়গাটা আবার খুব অন্ধকার থাকে, কারণ গাছগুলো একটা গাছ আরেকটা গাছের যেভাবে উপর লেখা থেকে আছে বেরিয়ে আমি যায়। সেভাবেই শুরু করছি। চমৎকার দৃশ্য হয়। আসসালামু আলাইকুম রাসেল রাস্তার ভাই, বর্ণনাটা জানি এরকম আপনি ছিলেন। সর্বদাই ভালোর দলে থাকেন। এবং ভূত.com-এর যেভাবে তৃতীয় বলছিলেন বছর পূর্ণ যে করার গাড়িগুলো জন্য যখন যাচ্ছে তখন আপনাকে ও সমগ্র এরকমও টিমকে হয়েছে যে অসংখ্য গাড়ির আন্তরিক শুভেচ্ছা জানাই। হেডলাইটের আলোতে ইনশাআল্লাহ এভাবেই প্রতি শিয়াল বছর যেন কাছে চলে ভূত.com আসছে গাড়ি। হয়ে যায়। আর কথা না শিয়াল বাড়িয়ে কিন্তু আলো দেখলে মূল ঘটনায় দূরে চলে যাবে। দূরে চলে যাবে না, শিয়াল কাছে চলে মরা আসবে। আগলে বসে আছে। আমাদের এখানে আমরা যখন রাস্তায় রাত মোটরসাইকেল চালাই, তখন কত শিয়াল আন্দাজ হেডলাইটের নেই, আলো দেখে তবে গাড়ি গভীর কাছে রাত্রি চলে আসতে পেরিয়ে চায়। গেছে শিয়ালের তা নিয়ম। নিশ্চিত। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এরকম বৃষ্টিটা গাড়ি কাছে থামলেও চলে আসছে। মাঝে মাঝে কনকনে হাওয়া রীতিমতো কাঁপিয়ে তুলছিল। তো এইভাবে যেতে এর যেতে মাঝে এক সময় আশেপাশের ঝোপঝাড় থেকে রাস্তায় অনবরত প্রথম শিয়ালের যেখানে ডাক শুরু বুকের হয়, ভেতর দেখি যেন রাস্তায় আঁচড় কাটছিল। একটা কুকুর এমন সময় মরে পড়ে হঠাৎই আছে। বুড়িগঙ্গার দিক থেকে কুকুরের পানি থেকে দেহটা ঝপঝপ সম্পূর্ণ করে ঠিক আছে এবং কিছু মাথার উঠে উপর আসার দিয়ে একটা গাড়িটা শব্দ গেছে। পেলাম। ঠিক তার অ্যাক্সিডেন্ট পর হয়েছে, মুহূর্তেই মাথাটা ঠাহর করলাম বৃষ্টি গেছে। ভেজা পাড়ির সেটা কর্দমাক্ত দেখেই পানি তাদের জমা জায়গায় ঝামেলাটা ছলাৎ শুরু ছলাৎ করেছে। পায়ের শব্দ ক্রমশ এগিয়ে এটা দেখে আসছে। তখন এদিকে সোহাগ কুকুরগুলো ভাই আব্বা আচমকাই বলছে যে একটু ড্রাইভারকে দূরে বলছে সরে যে গিয়ে শেষবারের রাস্তা মতো লাগাতে এসিটা অন একটু করো। গর্জন করে ঘর ঘর করে যেন লাগাতে লেজ এসিটা। গুটিয়ে অন্ধকারে এসি অদৃশ্য হয়ে স্নান গেল। করার পর ডোমটা যে তারা এতক্ষণ যাচ্ছে, কি করছে ঘরের মধ্যে, যেতে যেতে এক সময় কে গাড়ির জানে? মধ্যে একটা উৎকট হাড় কাঁপানো গন্ধ। ঠান্ডাটা এখন আর অনুভব গন্ধটা করছি না। এতটাই মনে প্রকট হচ্ছে হয়ে উঠলো ভয়ে তারপরে ঘামে তারা ভিজে গেছে বলছে, শরীরটা। গাড়ির গ্লাসগুলো গাড়ি নামানো মাঝে হয়েছে। হঠাৎই মনে হলো বারান্দার গাড়ির গ্লাস কোনায় কেউ যেন নামিয়ে বসে সেটা বন্ধ আছে। করে দিয়েছে। ছায়া মূর্তিটা হালকা চাঁদের আলোতে প্রায় অস্পষ্ট এভাবে বোঝা 15-20 যাচ্ছিল। মিনিট যাওয়ার পর সাদা চাদর হঠাৎ বা করে কাপড় দেয়া সেই অবয়বটি গাড়িটা রাস্তার ধীর নিচে স্বরে নেমে গেল। হঠাৎই ফুপিয়ে নিচে নেমে ফুপিয়ে গিয়ে কান্না একটা- শুরু করলো। মানে মনে হলো কিন্তু যে আশ্চর্যের driver বিষয় হলো কিছুকে ততক্ষণ বাঁচানোর পর্যন্ত চেষ্টা করলো। আমি ও রমেশের হঠাৎ করে গাড়িটা মৃতদেহ সে ব্যতীত টার্নিং আর টার্ন কেউ নিয়েছে। ছিল না সেখানে। এবং গাড়িটা একটা গাছে লাগতে লাগতে হঠাৎ এই কোথা থেকে আবির্ভাব কন্ট্রোলে হলো। নিয়ে আসলো। বুকের ঢিপ ঢিপটা কয়েকশো গুণ মানে বেড়ে গেছে। বড় দুর্ঘটনা এরই থেকে মাঝে বেঁচে হঠাৎ গেল একটা এবং দমকা তাদের হাওয়া কোনো দেয়, ক্ষতি হয়নি। আর সেই সঙ্গে আকাশে বিদ্যুতের তারা ঝলকানি। তিনজন তার ফলে ড্রাইভার সৃষ্ট সাথে আলোতে গাড়ি থেকে নামে। কয়েক মুহূর্ত যে গাড়ি থেকে ছবিটা নেমে আমার চোখে পড়লো তা দেখে রীতিমতো আমি প্রথমে আতঙ্কে দেখলো যে গাড়ির চিৎকার কিছু করে হয় নাই, উঠি, তাদের কিছু হয় নাই। এ কি? তারপর তারা গাড়ির পেছন দিকে এ তাকালো তো এবং সবাই একটা রমেশ। নির্দিষ্ট জায়গায় আমি ঠিক দেখছি? গেল। এসব কি হচ্ছে আমার কেউ সাথে? কিন্তু কাউকে কিছু বলছে না। আমি চিৎকার করে চোখ বন্ধ যাই হোক, করি। যেহেতু কোনো ঠিক দুর্ঘটনা হয় সেই নাই, মুহূর্তে অদূরে আল্লাহর রহমতে শ্মশানের তারা গেটের কাছ কোনোরকম থেকে কোনো মৃদু ক্ষতি হয় নাই, শ্যামা তাদের সঙ্গীতের just কণ্ঠস্বর লাগতে গিয়ে লাগে নাই। ধীরে ধীরে লাগলে এগিয়ে হয়তো আসতে অনেক বড় লাগলো। দুর্ঘটনা ঘটে যেত। এটার পরে তারা নমস্কার আবার শ্রোতা গাড়ি বন্ধুরা, চলতে দেখা হলো আমি যে সুকান্ত মাইতি। গাড়ি চালাও। আজ যে ঘটনাটা শেয়ার করব সেটি আমার এক ছোট কিছুক্ষণ ভাই পর ভূত.com-এর সোহাগ ভাই একজন বাবা ড্রাইভারকে একনিষ্ঠ বলছে যে শ্রোতা বাংলাদেশের সিরাজগঞ্জের ঘটনা কি শাহাদাতপুর থেকে এমডি তখন লাবুল হোসেন লাবু ড্রাইভার বলছে যে, সংগ্রহ স্যার, করে আমি দিয়েছে। ঘটনাটি পরে সে বলবো আপনাকে। তার বন্ধু চঞ্চলের কাছ থেকে পরবর্তীতে তারা শুনেছে। চারজন মুখোমুখি হয়। লাবু বলে, পরবর্তীতে ঘটনা ভাইয়া কি চঞ্চল হচ্ছিল, আমাকে বলে যে সে এই যে ঘটনাটি তার বাবার গাড়িটা কাছ নিয়ে থেকে আসার শুনেছে। সময় এই ঘটনাটি ড্রাইভার তার দেখছে যে প্রপিতামহ অর্থাৎ এক স্তূপ, তার মানে বাবার এটাকে দাদুর এক সাথে চাল ঘটে বলতে যাওয়া পারেন একটি অথবা এক ঘটনা। বস্তা তার পরিমাণ বাবা বলতে জানায় পারেন। এই মাংস ঘটনাটি তিনি রাস্তার আজ মাঝখানে থেকে পড়ে আছে। প্রায় 45-46 বছর আগে তার সে দাদুর কাছ মাংসে থেকে মাছি শুনেছিলেন। উঠছে। ওনার পিতামহ পুরো জায়গাটাতে স্বর্গত মানে দীনবন্ধু মাংসের উপর দত্ত মাছির স্তূপ এবং ঘটনার মাছি সময় ঘোরাঘুরি তখন করছে। ওনার বয়স
ওই 17 কি 18 হবে, সালটা সম্ভবত 1922 কিংবা 25। এই ঘটনাটিতে উল্লেখিত সেই সময়কার ঢাকার কিছু কিছু অঞ্চলের নাম যা এত বছর পর আদৌ আছে কিনা কি জানি। ভাইয়া, আমি আপনাকে বললাম আপনি আপনার মতো করে গুছিয়ে লেখেন বলে লাবু ঘটনাটি বলতে শুরু করে। যেহেতু ঘটনাটি স্বর্গীয় দীনবন্ধু বাবু তার মতো করে চঞ্চলের বাবাকে বলেছিলেন, তাই আমিও ঘটনাটি তার ভাষায় বর্ণনা করব। দীনবন্ধু বাবু বলতে শুরু ওই গাড়িটার পেছনে হয়তো 15-20 হাত দূরে যেখানে তারা মাংসের স্তূপটা দেখেছিল, সে মাংসের স্তূপের ওখানে তারা 3 জনই গেছে। মানে কেউ কিন্তু তখন কাউকে বলে না যে আমাদের আমি এটা দেখেছি। আদি বাড়ি ছিল বরিশাল জেলার জগৎপট্টি গ্রামে। অথচ একই জিনিস প্রপিতামহ অর্থাৎ আমার বাবা দর্প নারায়ণ দত্ত ছিলেন কবিরাজ। পড়ে আছে। আমার বয়স যখন 11 তখন তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। আমাদের শরিকি বাড়ি ছিল, তার অল্প কিছু জমিজমাও ছিল, তাই বাবা মারা যাওয়ার পরও কোন রকম সংসার চলে যেত। কিন্তু সেটাই তো সব নয়, বাকি খরচের কি হবে, বিশেষ করে পড়াশোনার কি হবে। আমি ছিলাম সব থেকে বড়, আর আমার নিচে আরো 3 বোন। বাবার ইচ্ছে ছিল যে আমাদের 4 জনকেই লেখাপড়া শেখাবেন, অথচ এখন তার কি হবে। এইসব চিন্তা আমাকে ওই 11-12 বছর বয়সে সাবালক করে তুলেছিল। আমার প্রাইমারি পরীক্ষার ফল খুব ভালো হয়েছিল, কিন্তু পরবর্তীতে উচ্চ শিক্ষায় পড়াশোনা করতে বইপত্রের জন্য পর্যাপ্ত টাকা ছিল। তাই গ্রামের এক দূর সম্পর্কের কাকা আমার রেজাল্ট নিয়ে ঘুরে ঘুরে অবশেষে ঢাকায় একটি স্কুল কর্তৃপক্ষকে ফ্রিশিপের জন্য রাজি করা। স্কুল কর্তৃপক্ষ পাঠ্যপুস্তক ও অন্যান্য সুবিধা দিতে রাজি হলেন। শর্ত একটাই, পরীক্ষার ফল প্রতি বছর খুব ভালো হতে হবে। তারপর সেই কাকাই ঢাকায় মালিটোলায় রাজতন্ত্র হিন্দু হোস্টেলে আমার থাকার ব্যবস্থা করেন। হোস্টেল কর্তৃপক্ষ সব শুনে টুনে আমার জন্য রেট কিছুটা কমিয়ে দেয়। এরপর সেই প্রথম 11 বছর বয়সে আমি গ্রাম থেকে ঢাকায় চলে এলাম পড়াশোনার জন্য। ওই কাকার কাছে আমার কৃতজ্ঞতার সীমা নেই। উনি আমাকে ঢাকায় কতগুলো টিউশনও জোগাড় করে দিয়েছিলেন। টিউশন মানে কিছু শিশুদের অ আ ক খ এ বি সি ডি 1 2 3 4 শেখানো। তখন এই 11-12 বছর বয়স থেকে আমার রুটিন ছিল এইরকম: সকালে উঠেই একটা টিউশনিতে যাওয়া, তারপর মেসে ফিরে খেয়ে স্কুলের দিকে দৌড়ানো, আবার স্কুল থেকে ফিরে এসে টিউশনির জন্য দৌড়, 3টে টিউশনি সেরে রাত 9টায় হোস্টেলে ফিরে ভাত খেয়ে রাত 1টা-1:30 পর্যন্ত নিজের পড়া তৈরি করা। এই পরিশ্রমের ফল ধীরে ধীরে পেতে থাকে। হোস্টেলের ভাড়া চুকিয়েও দেশে বিধবা মাকে কিছু টাকা পাঠাতে পারতাম। ছুটি ছাটায় মাঝে মাঝে দেশেও যেতাম। স্কুলে আমার 2 জন খুব ভালো বন্ধু হয়েছিল, অধীর দত্ত ও রমেশ কান্তি। 2 জনের বাড়ি ছিল ঢাকার নারিন্দায়। পাশাপাশি বাড়ি না হলেও কাছাকাছি বাড়ি ছিল তাদের। আমি মাঝে মধ্যে যেতাম 2 বন্ধুর বাড়ি। ওদের বাড়িতে খুব আদর যত্ন পেতাম। স্কুলের ফলাফলও বেশ ভালো হচ্ছিল। শিক্ষকগণ ও হেডমাস্টার মশাই আমার উপর সন্তুষ্ট ছিলেন। এইভাবে কেটে গেল 4 বছর। আমরা 3 বন্ধু তখন ফার্স্ট ক্লাসে। পড়াশোনার চাপ বেড়েছে। ম্যাট্রিক পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। সকালে টিউশনটা ছেড়ে দিয়েছি, কারণ পড়াশোনার চাপ বেড়ে গিয়েছিল। তখন শীতকাল। একদিন স্কুলে গিয়ে দেখি যে অধীর ও রমেশ কেউ স্কুলে আসে। এমনটা সচরাচর হয় না। যাই হোক, স্কুল থেকে সবে হোস্টেলে ফিরেছি, এমন সময় দেখি অধীর হন্তদন্ত হয়ে হোস্টেলে হাজির। তাকে দেখেই বুঝলাম যে কিছু একটা বিপদ হয়েছে। অধীর কাঁদতে কাঁদতে বলল, ভাই, রমেশ সকাল থেকে ভিয়েতনামে অর্থাৎ কলেরায় আক্রান্ত হয়েছে, চিকিৎসা চলছে, আমি আশা কি তাই আজ স্কুলে আসতে। এই শুনে আমি হতবাক হয়ে যাই। মাথায় যেন বজ্রপাত হলো। অধীরের সাথে আমিও তৎক্ষণাৎ দৌড়ালাম রমেশের বাড়ি। গিয়ে দেখি চিকিৎসা চলছে, কিন্তু জীবনের আশা অধিক ছিল। তখনকার দিনে কলেরায় বিশেষ কোনো ওষুধ ছিল না, অ্যান্টিবায়োটিক তখনও আবিষ্কার হয়নি। চিকিৎসকের সব প্রচেষ্টা ব্যর্থ করে রাত 8টায় রমেশ চিরকালের মতো চোখ। কান্নাকাটি, শোক, বিলাপ এসবের মধ্যেও সমস্যা দেখা দিল যে মৃতদেহের সদ্গতি কিভাবে হবে। একে শীতকাল,
তারপর টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। তার চেয়েও বড় কথা, কলেরায় মৃত্যু। তাই শ্মশানের ঘাটে কাজের জন্য লোক জোগাড় করা দুষ্কর হয়ে প্রথম শুনলাম এরকম যে আমি আবার হোস্টেলে ফেরত গিয়ে কয়েকজন বন্ধু বান্ধবকে রাজি করালাম এবং 5 জন রাজি হলো। শেষে ওই 5 জন বন্ধু, অধীর, আমি এবং রমেশের এক মাস্তুত দাদা সত্যেন্দ্রনাথ, এই 8 জন মিলে রাত প্রায় 10:30 নাগাদ সব নিয়ে বেরোলাম। থ্যাংক ইউ সো মাচ। আমরা ঠিক প্রথম হলো যে ঘটনা শুনলাম, মণি আমরা ভিডিও খেমটাওয়ালির করার শ্মশান চলে যাব। ঘাটে তবে দ্বিতীয় দাহ কার্য ঘটনায় যাওয়ার আগে সম্পন্ন। একটা ছোট্ট ব্রেক নেব। এই শ্মশান ঘাটটি বেশ আমাদের দূরে। আরো একজন গেস্ট রাত বাড়ছে, তিনি অপেক্ষা করছেন। আকাশে মেঘের ঘন ঘটা, তার উপর টিপটিপ করে বৃষ্টি বয়েই চলেছে। আপনার নামটা বলবেন। আমরা যেহেতু আমাদের হাঁটছি এখানে আর চেহারা দেখা হাঁটছি। যায় না, বারবার নাম বলতে অন্ধকার রাস্তা, দূরে একটা তেলের বাতি, অতি অন্ধকার দূর করার বদলে যেন আরো বাড়িয়ে দিচ্ছে। মাঝে মাঝে এক একটা ছ্যাঁকড়া গাড়ির দেখা পাওয়া যাচ্ছে। রাস্তা জনমানব শূন্য। হাঁটতে হাঁটতে এসে পড়লাম লালবাগে। লালবাগের কেল্লার পাশ দিয়ে পথ। আমি চুপচাপ চলছি। কেল্লা পার হয়ে একটা উঁচু ও সরু রাস্তা ধরে পৌঁছালাম শ্মশানে। বুড়িগঙ্গার তীরে শ্মশান, কিন্তু নদী বেশ খানিকটা নিচে। মরাটাকে যতটা সম্ভব নদীর পাড় ঘেঁষে রাখা হলো। ততক্ষণে বৃষ্টি থেমেছে, মেঘও সরেছে। হালকা চাঁদের আলো অন্ধকারে সামান্য ফিকে করে তুলেছে। শ্মশানের মাঝে কোনো কোনো জায়গায় জল জমে আছে, আর তার উপর ফিকে চাঁদের আলো পড়ে কেমন অদ্ভুত দেখাচ্ছে। সব রাখা হলো। তার একটু দূরে ডান দিকে একটা ছোট মন্দির আকৃতির কিছু দেখা যাচ্ছে। কাছে গিয়ে দেখলাম মন্দির। মন্দিরের মধ্যে মনে হলো প্রদীপ জ্বলছে। বন্ধ কপাটের বাইরে থেকে ভেতরের স্তিমিত আলোয় আভাস পাওয়া যাচ্ছে। বোধহয় শ্মশানকালীর মন্দির। শ্মশানে আর কোনো আলো নেই। সেদিন দাহ করার জন্য আর কোনো দেহ আসেনি, তাই অন্য কোনো চিতাও জ্বলছে না। তাই লোকজনও কেউ নেই। শ্মশান একেবারে জনমানব শূন্য। বাঁ দিকে কিছুটা দূরে দুটো কুটির। সত্যেনদা বললেন যে একটায় শ্মশানের ডোম থাকে, আর একটায় থাকে মরি পোড়া বামুন, যে শেষ কৃত্য করে। যাই হোক, দুজনকে অনেক ডাকাডাকি করে বাইরে বের করা হলো। ডোম বাবাজি তখন নেশা করে অন্য লোকে বিচরণ করছে। তার পক্ষে দাঁড়ানো অব্দি মুশকিল হয়ে পড়েছিল। বামুন ডোমের দিকে তাকিয়ে বললেন, ওর তো এখন কাজ নেই, ও এখন এখানেই থাকুক। আপনারা বরং দেহটাকে বারান্দায় তুলে দিন এবং আপনাদের মধ্যে একজন সব স্পর্শ করে বসে থাকুন এখানে। আর বাকিরা আমার সঙ্গে আসুন। কাঠ আর অন্য জিনিসপত্রের ব্যবস্থা করতে হবে। তার জন্য একটু দূরে যেতে হবে। চলুন তাড়াতাড়ি। সত্যেনদা বললেন, তাহলে এখানে থাক। আমরা সব জোগাড় করে যত তাড়াতাড়ি পারে আসছি। এরপর তারা বামুনের সাথে চলে গেল। আমি সব দেহ স্পর্শ করে বসে রইলাম। তারা চোখের আড়াল হওয়া মাত্র ডোম বাবাজি মর্মান্তিক কাশি কাশতে কাশতে বললেন, বাবু, ছোট মেয়েটি আপনি কিছু বসুন। 7-5 না ভেবে সে ভালো ঠিক ঘুরে আছে। আসছি। তা মা বলল কোনো ভয় নেই আপনার। চলে যাও, ওটা মায়ের shortcut। মন্দির আছে পাশে। তো সে রওনা দিল। এই বলে ডোম বাবাজি তো সে নিজের যাচ্ছে কুটিরের তো দিকে মেয়েটা এগিয়ে বলে গেলেন। যে মেয়েটা পড়ার বুঝলাম যে লাল তিনি ফ্রক হয়তো পরা ছিল। নিদ্রা দেবীর আরাধনা তো করবেন। মেয়ে যাচ্ছে যাচ্ছে একা আমি যাচ্ছে, চুপচাপ ঘুরে ঘুরে সব দেহ দেখতেছি। স্পর্শ করে বসে রয়েছি। মাঝে মাঝে বসে বসে চারিদিক বিদ্যুৎ দেখছি। চমকাচ্ছে। দূরে তো হঠাৎ করে বুড়িগঙ্গা সে নদী মাঝ বয়ে রাস্তায় চলেছে। যখন আসলো তখন মাঝ নদীতে একটা সে নৌকা অদ্ভুত জিনিস দেখলো। দেখলাম পাল যে তুলে যেরকম যাচ্ছে ছিল, সামনে সেটা। যাচ্ছে, নদীর ওপারে ঠিক গাঢ় রাস্তার পাশে, অন্ধকার। ঠিক তারই হাওয়ার মতো শব্দ একটা মেয়ে। ছাড়া সমস্ত শ্মশানে আর ব্যাপারটা কোনো এত শব্দ অদ্ভুত যে নেই। তারই মতো একটা মেয়ে। আমার মনে তার হতে দিকে লাগলো তাকিয়ে যে একটা হাত সারা তুলে বিশ্ব চরাচরে আমি একা সবচেয়ে বসে আছি। ভয়ঙ্কর ব্যাপার প্রিয় যেটা ছিল, বন্ধু সেই মেয়েটার কোনো পা ছিল না। মৃতদেহ স্পর্শ সে just করে। ঝুলেছিল। আচ্ছা, মানে মনে হচ্ছিল রমেশ বাতাসে তখন ভেসে ভেসে বেড়াচ্ছে, ভেসে ও বেড়াচ্ছে কি এরকম এখন কিছু। এখানে উপস্থিত আছে? তো সেই ছোট ও মেয়ে কি আমাকে সে কি দেখতে ভাববে, কি পাচ্ছে? বলবে? সে পিঠা না দিয়ে সে ও কিছু অসময়ের ভাবলো। মৃত্যুতে সে চিন্তা করলো আমি যে কিছু অন্য কতটা কিছু হতে ব্যথিত পারে। তাও ভাব, তা কি ও তার মাথায় অনুভব জিনিসটা করতে তাও পারছে? আসে যে অন্য কিছু হতে পারে। এমন তো সে সময় চলে যাচ্ছে, হঠাৎই চলে যাচ্ছে। এক ঝলকে সামনে ঝোড়ো গিয়ে হাওয়া দেখে যে বুড়িগঙ্গার দিক থেকে ধেয়ে এবার সে এলো। রাস্তার পাশে তার ছিল না, ফলে সে সব আমাদের আচ্ছাদন রাস্তার উড়ে পাশে গেল। ছোট একটা এর পুকুরের ফলে উপরে রমেশের পুকুরের মুখ উপরে মুহূর্তের পানির জন্য উপরে সে উন্মুক্ত হয়ে যায়। ভেসে আছে। মৃত্যুর পরে সেই মানুষের ছোট্ট মুখ মেয়েটি যে ধীরে ধীরে তার এই মতো রূপ হুবহু নিতে পারে তার মতো তা আমার দেখতে। জানা ছিল না। তো চাঁদের এই যেটুকু ব্যাপারটা আলো দেখার আসছিল পরে তাতে এই আর মুখটা সহ্য ভীষণ করতে পারলো না, ফ্যাকাশে তো সে লাগছিল। ও আমি চমকে উঠে অতিমাত্রায় চোখ ভয় বন্ধ পেয়ে করে হাত সে বাড়িয়ে আবার দৌড়ে ওর বাড়ি মুখের পর্যন্ত উপরের বাড়ি সব পর্যন্ত আচ্ছাদন গিয়ে, বস্ত্র টেনে দিলাম। উঠান পর্যন্ত পৌঁছলো, আমার খালি কিন্তু মনে হচ্ছিল তখন যে জিনিসটা রমেশ নিজের সে উপস্থিতি দেখতে জানান বা দিয়ে লক্ষ্য গেল। করলো বা দেখলো, খানিক বাদে সেটা একটু দেখে দূর সে থেকে আর খসখস শব্দ শুনতে পেলাম। সে মানুষের senseless হয়ে যায়। পায়ের সেটা আওয়াজ হচ্ছে মনে তার হচ্ছে। ঘরের উপরেই শব্দটা আরেকটু কাছে সেই আসতে মেয়ে, দেখলাম লাল যে ফ্রক পরা 3টে মেয়েটি কুকুর এগিয়ে আসছে। হাঁটতে আবছা হাঁটতে অন্ধকারে পিঠা 3টি চাচ্ছে, কুকুরের রং বাকি কালো আছে, বলে আছে। মনে হলো। তো এই কুকুর মেয়েটি 3টে আমার কাছে এসে দাঁড়ালো, senseless হয়ে যায়। চোখগুলো যেন তারপর আগুনের 3 মতো জলজল 2 থেকে করছে। 3 দিন পর তার এতে অবশ্য মানে আমার ভালো বিশেষ কিছু treatment মনে হওয়ার পর সে হলো একটু না, সুস্থ হয়। তখন কারণ সে রাত্রিবেলা ঘটনাটা এরকম share
জন্তু জানোয়ারের চোখে কোনো আলো প্রতিফলিত হলে জল জল করে জ্বলে ওঠে। আর এক্ষেত্রে ডোম বাবাজির ঘর থেকে আসা মৃদুবাতির আলো যে ওই কুকুরগুলোর চোখে প্রতিফলিত হচ্ছে তার বুঝতে বাকি রইল না। আর ছোটবেলায় মার কাছে শুনেছি এইসব শ্মশানে যে কুকুরগুলো থাকে তার নাকি সব শ্যাংকাল ভৈরবের বাহন, তাই কোনো ভয় ছিল না। কুকুরটি আমাকে ও সব দেহকে কয়েকবার প্রদক্ষিণ করে, তারপর আমার কাছে এসে দাঁড়িয়ে পড়ে, কখনো মাথা নাড়ছে, কখনো জিহ্বা করছে। কেটে গেল আরো কিছু সময়, খানিকক্ষণ পর আবার পদধ্বনি শুনি। শ্মশানের দিক থেকে কেউ এগিয়ে আসছে মনে হলো। সেই শব্দ শুনে কুকুর তিনটে কেউ কেউ করতে করতে আশ্চর্যজনক ভাবে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। একটু পরেই আমার থেকে খানিকটা দূরে হাজির হলো তিনটে মনুষ্য মূর্তি। মালকোচা মেরে ধুতি পরা, খালি গা, মুখের হাব ভাব কিরকম ভীষণ তা মুখে বলে বোঝানো যাবে না। হাতে মোটা লাঠি, তবু আমি প্রথমে ভয় পাইনি। ভেবেছিলাম শ্মশানের কোনো সহকর্মী হবে হয়তো। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা কারা? প্রথমে কোনো উত্তর দিল না। আমি আবারও জিজ্ঞাসা করলাম, কে তোমরা? শবদাহের আয়োজন কি হয়ে গেছে? এবার তারা আচমকাই বিকট শব্দে হেসে উঠল। উফ, কি অপার্থিব আর ভয়ানক সেই হাসির শব্দ! আমার কান মনে হয় ফেটে যাবে। হাসি থামলে দেখি তারা ডান হাত দিয়ে সব দেহের দিকে ইঙ্গিত করে এমন একটা ভাবে হাত নাড়ছে, মনে হলো যেন সব দেহকে নিজেদের কাছে উঠে আসতে বলছে। ভয়ে আতঙ্কে তখন আমার হৃৎপিণ্ড যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না। বিপদের উপর বিপদ এই হলো যে হঠাৎই খেয়াল করলাম বারান্দায় কেউ এসে বসেছে। অদ্ভুত বিষয় হলো এটাই, মানুষ বা অবয়ব সাদা চাদর বা কাপড় পরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। একে তো দত্তাকায় তিন মূর্তি, তারপর কেই মানুষটা এরকম ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ঠিক সেই সময় বুড়িগঙ্গার দিক থেকে কনকনে ঠান্ডা হাওয়া এসে মুহূর্তের জন্য মানুষটার মুখ থেকে কাপড়টা উড়িয়ে দেয়, এবং ঠিক সেই সময় আকাশের বিদ্যুৎ ঝলকানিতে এক মুহূর্তের জন্য যে ছবিটা আমার চোখে পড়ে তা দেখে আমি রীতিমতো আঁতকে উঠি, চিৎকার করে উঠি। এদিকে দেখলাম ওই মূর্তিগুলো এখন রমেশ রূপী সেই অবয়বটিকে আঙুল দেখাচ্ছে। অপরদিকে দেখলাম নদীর দিক থেকেও তিনটে মনুষ্য মূর্তি পানি থেকে উঠে এগিয়ে আসছে, তাদের হাতেও লাঠি। প্রচন্ড ভয়ে কি করবো কিছুই বুঝতে পারছিলাম না। আতঙ্কে মাথা ফাটার উপক্রম, মনে হলে এবার বোধহয় জ্ঞান হারাবো। এদিকে কুকুরগুলো তখনও গর্জন করতে করতে লেজ গুটিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। ঠিক সেই সময় আমার কানের খুব কাছে ধীরে হলেও কারোর কণ্ঠস্বর ভেসে এলো শ্মশানের গেটের কাছ থেকে। মনে হলো কেউ যেন গুনগুন করে গান গাইতে গাইতে এগিয়ে আসছে। এমন সময় আচমকাই দেখি যে এই গানের গুনগুনানি কানে আসা মাত্রই নদীর দিক থেকে যারা আসছিল তারা দাঁড়িয়ে পড়লো, আর আমার কাছে যে তিনজন দাঁড়িয়ে ছিল তারাও একটু পিছিয়ে গেল। রমেশ রূপী অবয়ব ততক্ষণে অদৃশ্য হয়েছে। আমি একটু পরেই বুঝলাম যে গানটি আসলে শ্যামা সঙ্গীত ছিল। কেউ শ্যামা সঙ্গীত গাইতে গাইতে এদিকে আসছেন। একটু পরেই তাকে দেখতে পেলাম। ওই আবছা আধারেও তাকে দেখে মনে হলো যে বেশ সৌম্য চেহারা, সাদা ধুতি পরা, খালি গা, গলায় উপবিত। তাকে দেখে মনে বেশ ভরসা পেলাম। আমাকে দেখে তিনি গান থামিয়ে যেন একটু বিস্মিত হলেন। তারপর জিজ্ঞাসা করলেন, এত রাতে এই শ্মশানে তুমি কে বাবা? ব্রাহ্মণ বুঝতে পেরে আমিও বললাম, প্রণাম মহাশয়। অবশ্য শুধু ব্রাহ্মণ বলেই নয়, সেখানে বয়স্ক মানুষদের প্রণাম জানানোই উচিত ছিল। তিনি আশীর্বাদ করলেন, দীর্ঘায়ু হও বাবা। এরপর আমার কাছে এসে সব শুনে বললেন, খুবই দুঃখের কথা যে তোমার বন্ধু এই কম বয়সে চলে গেল। কালী বেটির কি ইচ্ছা ছিল কে জানে, তবে দুঃখ করো না বাবা, তোমার বন্ধুর এই জন্মের কর্মভোগ এটুকুই ছিল হয়তো, তা পূরণ করে সে চলে গেছে। তবে তোমার উপর আমি খুব খুশি হয়েছি বাবা, তুমি বন্ধুর কর্তব্য করেছো। জানো তো বাবা, আমাদের শাস্ত্রে আছে উৎসবে, সুখ দুঃখে, দুর্ভিক্ষে, রাজভোগে সবিতেই বন্ধু থাকলেও শ্মশান যাত্রায় যে বন্ধু সাথ ছাড়ে না সে প্রকৃত বন্ধু। এমন সময় তার নজরে পড়লো আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকা তিন মূর্তির দিকে এবং নদীর দিক থেকে আসা তিন মূর্তির দিকে, যারা বুড়িগঙ্গার দিক থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে ছিল। ওদের দেখে সেই ব্রাহ্মণ হঠাৎই রেগে গেলেন। রেগে গিয়ে তাদের উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বললেন, মরা তোরা এসে জুটেছিস সেখানে? তবে এত তাড়াতাড়ি? আগে দাহটা হতে দে, তারপর আসিস। ও ছোট ছেলে, ভয় পাচ্ছে তোদের দেখে, তোদের সেটুকু কাণ্ড জ্ঞান নেই। যা দূর হ শিগগিরি।
এই শুনে বুড়িগঙ্গার দিক থেকে আসা মূর্তিগুলো নদীর দিকে পেছাতে পেছাতে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আর আমার কাছে যে তিনটি ছায়া মূর্তি দাঁড়িয়ে ছিল তারাও ধীরে ধীরে পেছনে হটে অন্ধকারে মিলিয়ে গেল। এবার সেই ব্রাহ্মণ বললেন, এগুলো দিন দিন বড় পাজি হয়ে উঠেছে, স্থান কাল সময়ের কোনো জ্ঞান নেই। কালী বেটিকে বলতে হবে এর কিছু একটা বিহিত করতে। এখন যাকে বিষয়গুলো নিয়ে তুমি ভাবলে চিন্তা অনেক করো না, কিছুই ভাবা যায়। তোমার লোকজন সব অল্পক্ষণের মধ্যে আসছে, ভয় পেও না বাবা। এই বলে মন্দিরের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, ওই কালী বেটি যতক্ষণ আছেন ততক্ষণ কোনো ভয় নেই। তোমরা কিন্তু বাবা দাহ করে ফেরার সময় কালী বেটিকে প্রণাম করেছো এবং কালী বেটিকে বলো উনি যেন তোমার বন্ধুকে ওনার নিজের কোলে স্থান দেন। রহনপুর গ্রাম থেকে আমি এখন চলি। আড্ডা নামক একটা গ্রাম এই বলে আছে। তিনি দ্রুত পদে সেই মন্দিরের গ্রামের দিকে চলে পথে গেলেন যেতে এবং একটা মন্দিরের রাস্তার দরজা পাক খুলে আছে, ভেতরে সেই ঢুকে পাকে গেলেন। তারপর ভেতর থেকে দরজা ভিজিয়ে দিলেন। বিশাল। এই সব দেখে বুঝলাম যে তিনি তেঁতুল গাছ মন্দিরের কিন্তু পূজারী। তেঁতুল গাছ, এই বাবলা প্রায় গাছ, মিনিট 10 পরেই এই গাছগুলো সবাই কিন্তু ফিরে এলেন কাঠ ভৌতিক আর গাছ। শেষকৃত্যের আচ্ছা, দ্রব্যাদি বিশেষ নিয়ে। করে তেঁতুল গাছ বুড়িগঙ্গার তীরে ভৌতিক গাছ। চিতা সাজানো একে হলো। নিয়ে শ্মশানের গ্রামে বামন এখন কত শাস্ত্রবিহিত কমে আসছে, কার্যাদি কিন্তু করলেন। গ্রামে একটা তারপর সময় চিতায় অগ্নি প্রদান এগুলো নিয়ে করা হলো। ঘটনা আছে। আমার মন এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে রাস্তার আমি খানিকটা একটা দূরে তেঁতুল গাছ চুপচাপ আছে। চোখ বন্ধ করে বসে রইলাম। কারোর সাথে কোনো আমরা কথা বলতে ছোটবেলা ইচ্ছা দেখেছিলাম করছিল যে ওই না। রাস্তাতে অন্যরা প্রায় আমার মনোভাব বুঝতে পেরে দুর্ঘটনা আমাকে একা থাকতে দিয়েছিল। শুধু ঘটতো। অধীর চুপচাপ আমার পাশে এবং বসেছিল। রাতের বেলা পার হতো সপ্তাহ কখন শেষ কেউ হয়ে গেলে বুড়িগঙ্গা এখান থেকে দিয়ে জল যাতায়াত এনে করতো চিতায় না। ঢেলে দেওয়া হলো। আর চিতা যারা দিয়ে যাতায়াত যখন করতো নির্বাপিত হয়তো অনেক হলো কিছু হতো না, ততক্ষণে কিন্তু আবার ব্রাহ্ম অনেকেই মুহূর্ত দুর্ঘটনার উপস্থিত। শিকার হতো, যেটা তারপর যথারীতি অস্থি ও নারী ভুঁড়ি বললে বুড়িগঙ্গায় বিশ্বাসযোগ্য হতো বিসর্জন না। দেওয়া হলো। এরপর অবসর কিন্তু পেয়ে আমি যারা- ডোম বাবাজিকে যাদের রাতে জীবনে ওই ঘটেছে মূর্তিগুলোর তাদের- কথা বললাম, মানে কিন্তু সে তারপর বেটা আমার কথা শুনে হেসেই উড়িয়ে দিল। মুচকি এসে বলল, ফুফাতো ভাই কাজল খোকা বাবু, সে সাইকেল- কাল রাত্রে আপনি একলা ছিলেন তো, মানে তার তাই বোধহয় জমদূতরা বাড়িতে আপনার যাচ্ছে। কাছে এসেছিল। হুম, ওরা আপনার কোনো ক্ষতি করতো না। আমাদের এত দুঃখের বাড়ি মধ্যেও থেকেই আমার মনে হলো বাড়িতে। ওই ডোম বাবাজিকে ধরে দুখা তো লাগিয়ে পরের দিই। দিন খবর কারণ পেলাম ওই যে ব্রাহ্মণ পূজারী সে মশাই ঠিক মারাত্মকভাবে সময় না এলে আহত আমি হয়েছে, তো এবং তারপর আতঙ্কে সে ভয়ে মারা সাইকেল চালিয়ে পড়তাম। বাড়ি চলে গেছে। সত্যেন্দা ডাকলেন, দিনু পরের অধীর, দিন তার কাছ থেকে চল যে এবার শুনলাম, যাওয়া যাক। সেটা আমি হচ্ছে বললাম, যে রাত দাদা তখন কিন্তু খুব চলুন বেশি না। একবার মাকে দর্শন করে যায়। 10:30-11টা ঠিক হবে। সেই সময় কিছুটা বিস্মিত 10:30-11টা হয়ে থেকে শ্মশানের সে বামুন বললেন, সে বলছে আচ্ছা, একটু যে সে দাঁড়া, যখন আমি ঘর থেকে ওই রাস্তার মন্দিরের পাশ চাবিটা কাটতে নিয়ে গেল, আসি। সাইকেল সে আমি অনেক বললাম, দ্রুত মানে চালিয়েছে। মন্দিরের চাবি দিয়ে কি দ্রুত হবে? চালিয়ে বাঁকের মন্দিরের কাছে পূজারী স্বাভাবিক মশাই তো বের মন্দিরের করতে ভেতরে হবে। আছেন। মন্দিরের ওই দরজা তো ভেতর বাঁকের থেকে ওইখানে বন্ধ। গিয়ে ওনাকে ডাক দিন, সে উনি দেখে দরজা খুলে দেবেন। আমার কথা সাত শুনে থেকে আটটা অবাক হয়ে শ্মশান ব্রাহ্মণ বললেন, সে রাস্তা কি? কিন্তু একটাই। তা কি করে সম্ভব? বাম দিকে ঘুরে গেলে মন্দিরের রাস্তা পূজারী পেয়ে মশাই তো প্রায় 1 মাস হলো দেহ ওইখানে সে রেখেছেন। দেখছে যে অন্য সাত পূজারী থেকে এখনো আটটা পাওয়া যায় রাস্তা। না। তাই সে আমি মায়ের নিত্য সিদ্ধান্ত নিতে পূজাটা পারছে কোন না যে রকমে চালিয়ে কোন নিচ্ছি। রাস্তায় যাবে, কোন আর রাস্তায় মন্দিরের যাবো। চাবি তো বরাবরই এবং আমার মাথাতে কাছেই এটাও থাকে। আসছে না, আমি এখানে বামুনের সাত থেকে কথায় আটটা রাস্তা বিশ্বাস নাই, না করে একটা কিছুটা রাস্তা। বিরক্ত হয়েই নিজেই কারণ দ্রুত সে পদে বলছে যে আমি মন্দিরের পরিষ্কার দিকে দেখতে এগিয়ে পাচ্ছি গেলাম। যে দেখলাম 7 থেকে 8টা মন্দির রাস্তার বাইরে সামনে থেকে দিয়ে তালা যে বন্ধ। কোনো একটা রাস্তায় আমি আমাকে যেতে বিস্ময়ে হবে। বাকরুদ্ধ হয়ে পড়ি। কিন্তু সূর্য যখনই তার মনে ততক্ষণে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে মেঘলা আকাশ, ওয়েদারটা খুব ভালো না, নেট প্রবলেম, লোডশেডিং সব মিলেই জিলে খুব খারাপ অবস্থায় আছি। তারপরও আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে হাজির হলাম, দেখি কি বানানো যায়। খুব সুন্দর একটা ভিডিও বানানোর পরিকল্পনা নিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো থাকুন সবাই। ওকে।